আসসালামু আলাইকুম। যারা সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল। আজকের এই ভিডিওতে আমরা আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একদম সম্পূর্ণ সাজেশন দিব, অর্থাৎ এই বইয়ের কোন কোন টপিক শিখতে হবে এবং কি কি টাইপের প্রশ্ন আসতে পারে আমরা একদম সব কিছু A to Z আলোচনা করব। তোমার কাজ হচ্ছে জাস্ট তুমি এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে, তাহলে ইনশাল্লাহ তুমি কমেন্ট পাবে ইনশাল্লাহ। আর তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আমরা প্রথমে যে অধ্যায় সাজেশন দিব সেটা হচ্ছে একদম ফার্স্ট অধ্যায়। আমাদের ফার্স্ট অধ্যায় হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। দেখো ভাইয়া, এখান থেকে আমাদের কী কী পড়তে হবে, অর্থাৎ আমাদের গুচ্ছ পরীক্ষার জন্য কী কী লাগবে। এখন আমাদের শেষ মুহূর্তে কিন্তু সব কিছু পড়া যাবে না, আমাদেরকে জাস্ট যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো বারবার রিভাইজ করতে হবে, এতটুকু। এখান থেকে আমার জানা লাগবে প্রাণী বৈচিত্র্য কত প্রকার ও নামগুলো কী কী। মনে রাখবে 3 প্রকার, নামগুলো কী কী ভাইয়া? জিনগত, প্রজাতি এবং বাস্তুতান্ত্রিক, এইগুলো জানতে হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে হটস্পট। ভাইয়া, জীববৈচিত্র্যের হটস্পট কয়টা? মনে রাখবে এই জীববৈচিত্র্যের হটস্পট হচ্ছে ভাই 30টা। এবং এই কোশ্চেনটা আসে বাংলাদেশ কোন হটস্পটের অন্তর্ভুক্ত? মনে রাখবে বাংলাদেশ ইন্দো বার্মা হটস্পটের অন্তর্ভুক্ত। এই কোশ্চেনটা বারবার তোমরা শিখে নিবে, যদিও বইয়ে নেই তবুও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এরপর তোমাকে আসতে হবে ভাইয়া সংগঠন ক্রমমাত্রা। এখানে এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা কোষীয় মাত্রার গঠন এবং সাথে সাথে ইংলিশ নামটা একটু জেনে নিবা, কারণ ইংলিশ নামটা দিয়েও কোশ্চেনটা আসতে পারে যদি প্রশ্ন কঠিন করতে চায়। তোমাকে বলবে কোষীয় মাত্রার গঠনের উদাহরণ কি? তুমি বলবে পরিপ্যারা। তোমাকে বলবে কোষ টিস্যু মাত্রার গঠনের উদাহরণ কোনটা? নিউরারিয়া। টিস্যু অঙ্গমাত্রার গঠনের উদাহরণ কোনটা ভাইয়া? প্লাটিহেলমিনথেস। এরপর তোমাকে শিখা লাগবে অঙ্গতন্ত্র মাত্রার গঠনের উদাহরণ। এটার উদাহরণ হচ্ছে ভাইয়া নেমাটোডা। ভাই কি ভাইয়া? নেমাটোডা। এখান থেকে এতটুকু জানলে হবে, আর জানা লাগবে না। এরপর তোমাকে শিখতে হবে ভাইয়া ক্লিভেজ। এই ক্লিভেজ থেকে কী কী শিখতে হবে ভাইয়া? মনে রাখবে ক্লিভেজ হচ্ছে 3টা। অরিও ক্লিভেজের উদাহরণটা শিখা রাখবে। মনে রাখবে অরিও ক্লিভেজের উদাহরণটা হচ্ছে ভাইয়া আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয় ক্লিভেজের উদাহরণ কি? করাটা। এবং সর্পিল ক্লিভেজ, এটার উদাহরণটা কি? এটার উদাহরণটা হচ্ছে ভাইয়া অ্যানেলিডা আর মলাস্কা। দেখো ভাইয়া, আমি এটা মনে রাখতাম মা দিয়ে। সর্পিল ক্লিভেজের উদাহরণ কি ভাইয়া? মা। এমতে মলাস্কা, এতে অ্যানেলিডা। আশা করি এর বাইরে আর শেখা লাগবে না। এরপর আমরা যাচ্ছি আমাদের পরের টপিকে। আমাদের পরের টপিকটা হচ্ছে ভাইয়া প্রতিসাম্য। সবচেয়ে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভাইয়া প্রতিসাম্য। যদিও কোথা থেকে প্রশ্ন না আসে, তুমি বিশ্বাস রাখো এখান থেকে আসবে একদম কনফার্ম। সো তোমাকে ভালো করে এই প্রতিসাম্যের এক্সাম্পলগুলো শিখতে হবে। গোলীয় প্রতিসাম্যের এক্সাম্পল কয়টা ভাইয়া? 3টা। বলবক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। ঠিক সেমভাবে তুমি ওরিও প্রতিসাম্যের এক্সাম্পলগুলো শিখে নিলা। দ্বি ওরিও প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এরপর হচ্ছে কি ভাইয়া অপ্রতিসাম্য। এগুলোর এক্সাম্পলগুলো শিখে নাও। আমি এক্সাম্পলগুলো নিচে দাগ দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও বা বইয়ের মধ্যে দাগিয়ে নাও। জাস্ট এগুলো বারবার প্র্যাকটিস করো হচ্ছে। এখান থেকে আমাদের আর বেশি কিছু শেখা লাগবে না। এরপর আমরা যাচ্ছি আমাদের পরের টপিক। এখান থেকে আমাদের সিলম। এই সিলম থেকে আমাদের মোস্ট যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো হচ্ছে ভাইয়া, তোমাকে কোশ্চেন করবে সিলমটা কোথা থেকে সৃষ্টি হয়। মনে রাখবে সিলম সৃষ্টি হয় তোমার মেসোড্রাম স্তর থেকে। এবং সিলমটা কী দিয়ে আবৃত থাকে? মনে রাখবে সিলম পেরিটোনিয়াম দিয়ে আবৃত থাকে। এতটুকু জানলে হবে, আর জানা লাগবে না। আসব পরেরটাতে। এরপরে আমাদেরকে জানা লাগবে, একটু খেয়াল করো, যে জীবের 5টি রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবর্তনকরণকে। মনে রাখবে বিজ্ঞানী হুইটেকার। বিজ্ঞানী কে ভাইয়া? হুইটেকার। এতটুকু জানলে হবে। এরপর আমাদেরকে জানা লাগবে, আমাদেরকে কোশ্চেন করবে নিচের কোনটি শ্রেণীবদ্ধগত একক? মনে রাখতে হবে ট্যাক্সন। এটা জানলে হবে। আর এই চকটা থেকে আমাদের অনেক প্রশ্ন আসে, আমাদেরকে একটু খেয়াল করতে হবে। আমাদেরকে বলতে পারে কোনটি সার্বজনীন স্তর? মনে রাখতে হবে কিংডম হচ্ছে কি? সার্বজনীন স্তর। এছাড়া বলে নিচের কোনটি সর্বোচ্চ স্তর? মনে রাখবে ভাইয়া সর্বোচ্চ স্তর হচ্ছে কি ভাইয়া? ফাইলাম বা পর্ব। এছাড়া বলে যে তোমার নিচের কোনটি শ্রেণীবিন্যাসের কি মূল বা ভিত্তি? মনে রাখবে সেটা হচ্ছে কি ভাইয়া? প্রজাতি। কি ভাইয়া? প্রজাতি। এতটুকু জানলে হবে, এখান থেকে আমাদের আর বেশি কিছু লাগবে না। এরপর আমরা আমাদের পরের টপিকগুলোতে যাই, কারণ এখান থেকে আমাদের তেমন কোশ্চেন আসবে না। আমি প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমাকে একটু কী করতে হবে ভাইয়া? ভালো প্র্যাকটিস করতে হবে।
এরপর আমাদের এই দুটো ইনফরমেশন জানতে হবে যে ভাইয়া দ্বিপদ নামকরণ কে করেন এবং ত্রিপদ নামকরণ কে করেন। মনে রাখতে হবে দ্বিপদ নামকরণ করেন ক্যারোলাস লিনিয়াস এবং ত্রিপদ নামকরণ করেন কে ভাইয়া, বিজ্ঞানী স্ল্যাজেল। তুমি যদি আমার সাথে একটু মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে তোমার একবার কিন্তু পুরো বইটা রিভাইজ হয়ে যাবে, এতটুকু তুমি বিশ্বাস রাখতে পারো। এরপর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া পর্বগুলো নিয়ে আমাদের একটু বিস্তারিত আলোচনা করতে হবে। ভাইয়া পর্বগুলো নিয়ে কী কী পড়তে হবে, দেখো প্রত্যেকটা পর্বের কিন্তু ভাইয়া স্পেশাল নাম আছে, আমাদেরকে স্পেশাল নামগুলো অবশ্যই জানা লাগবে এবং একই সাথে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শেখা লাগবে। যেমন ভাইয়া পরিপেরা পর্বের স্পেশাল নামটা হচ্ছে কি, সিড্রাল পানি। কি ভাইয়া, সিড্রাল পানি। এছাড়াও আমাদের এখান থেকে শিখতে হবে কি ভাইয়া, এই পরিপেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যপূর্ণ নাড়িতন্ত্র রয়েছে, এইটা একটু শিখতে হবে। এরপর শিখতে হবে এদের কিন্তু ভাইয়া কোয়ানোসাইট রয়েছে, এগুলো শিখতে হবে, আর লাগবে না এখান থেকে। আর তোমরা একটু কষ্ট করে সম্ভব হলে এই পরিপেরা পর্বের উদাহরণগুলো একটু দেখে নিবা। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে পরিপেরা পর্বের যতগুলো উদাহরণ রয়েছে সবগুলোর সাথে কিন্তু ভাইয়া স্পঞ্জ কথাটা যুক্ত আছে। নিডারিয়া পর্বের কিছু স্পেশাল নাম রয়েছে, সেগুলো হচ্ছে কি, এই নিডারিয়া পর্বের প্রাণীদেরকে কিন্তু ভাইয়া সমুদ্রের ফুল বলা হয়, এটা একটু মাথায় রাখবা। এতটুকু জানলে হবে। এখান থেকে আমাদের বৈশিষ্ট্য দেখতে হবে। ভাইয়া নিডারিয়ানদের দংশন অঙ্গাণু নাম কি, মনে রাখতে হবে নেমাটোসিস্ট। কি ভাইয়া, নেমাটোসিস্ট। আর নিডারিয়াদের ভাইয়া পরিপাক নামক একটা সংবহন গব্য রয়েছে। তোমাকে কোশ্চেন করবে নিচের কাদের বা নিচের কোনটির পরিপাক সংবহন গব্য রয়েছে, বলতে হবে কি ভাইয়া, নিডারিয়া। আর এই নিডারিয়াদের কিন্তু ভাইয়া প্লানুলা নামক একটা কি রয়েছে ভাইয়া, দশা রয়েছে, আর লাগবে না। এরপরও তোমাকে দেখতে হবে ভাইয়া প্লাটিহেলমিনথেস। মনে রাখবে এই প্লাটিহেলমিনথেস এটা হচ্ছে কি ভাইয়া, চ্যাপ্টা কৃমি। কি ভাইয়া, চ্যাপ্টা কৃমি। এখান থেকে আমাদের কী কী বৈশিষ্ট্য জানা লাগবে, মনে রাখতে হবে ভাইয়া এদের র্যাচনালি এবং শিকাকোষ রয়েছে। অনেক সময় তোমাকে বলবে যে নিচের কোনটির প্ল্যাম সেল রয়েছে, ওরা কিন্তু ভাই চালাকি করে ইংলিশ নামটা বলে দেয়। তোমাকে জেনে রাখতে হবে যে ভাইয়া শিকাকোষ আর প্ল্যাম সেল দুটোই সেম জিনিস। আশা করি ক্লিয়ার। এই লাইনটা একটু বেশি বেশি পড়বে যে র্যাচনালি আর শিকাকোষ কাদের রয়েছে, এই দুইটা বৈশিষ্ট্য রয়েছে প্লাটিহেলমিনথেসের। আশা করি ক্লিয়ার। এরপর আমাদেরকে দেখতে ভাইয়া নেমাটোডা বা নেমাথেলমিনথেস। এখান থেকে কী কী পড়তে হবে ভাইয়া, এখান থেকে পড়তে হবে ভাইয়া এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা হচ্ছে ভাইয়া নলের ভিতর নল থাকে। তোমাকে বলবে নিচের কোনটির নলের ভিতর নল রয়েছে, বলতে হবে কি ভাইয়া, নেমাটোডা। এই নলের ভিতর নল এটা কাদের আছে এটা একটু তোমাকে মনে রাখতে হবে। এছাড়া তুমি শিখবে যে এদের কিন্তু ভাইয়া যৌন দ্বিরূপতা দেখা যায়, এই জিনিসটা একটু জেনে রাখো, এতটুকু জানলে হবে। এরপর আসো ভাইয়া মলস্কা। মনে রাখবে ভাইয়া মলস্কাদের স্পেশাল নাম কি ভাইয়া, কম্বোজ প্রাণী। আর এরা হচ্ছে ভাইয়া প্রাণীর জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, এতটুকু জানা লাগবে। এছাড়া বৈশিষ্ট্যের মধ্যে কী কী জানা লাগবে সেটা একটু খেয়াল করো। তোমাকে জানা লাগবে যে ভাইয়া এদের কিন্তু ভাইয়া রক্তে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট থাকে, এটা অবশ্যই জানা লাগবে। তোমাকে বলবে হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কাদের থাকে, বলতে হবে ভাইয়া কাদের, মলস্কাদের। এখান থেকে আর জানা লাগবে না। আর এখান থেকে তোমরা একটু দেখে নিব যে অক্টোপাস, তারপরে আপেল, শামুক, এগুলো সবগুলো হচ্ছে ভাই কাদের উদাহরণ, এগুলো তোমার সবগুলো হচ্ছে ভাইয়া মলস্কার উদাহরণ। এই দুটো উদাহরণ একটু মনে রাখবা যে অক্টোপাস আর শামুক, এই দুটো কাদের উদাহরণ, এই দুটো হচ্ছে ভাইয়া মলস্কাদের উদাহরণ। এরপর আমরা যাবো ভাইয়া অ্যানেলিডা। মনে রাখবে এই অ্যানেলিডাদেরকে অঙ্গুরিমালও বলা হয়। আশা করি ক্লিয়ার। এখান থেকে তোমাকে কী কী জিনিস জানা লাগবে, মনে রাখবে এদের ন্যাপ্রিডিয়া নামক একটা কী থাকে ভাইয়া, র্যাচন অঙ্গ থাকে। এদের ন্যাপ্রিডিয়া নামক কী থাকে ভাইয়া, এর র্যাচন অঙ্গ থাকে। আর জানা লাগবে ভাইয়া এদের কিন্তু ভাইয়া একটা লার্ভার বিকাশ ঘটে, মানে ওই লার্ভাটার নাম কি ভাইয়া, ট্রোকোফোর। লার্ভার নামটা একটু জেনে নিবা, এখানে লার্ভার নামটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর একটু উদাহরণগুলো একটু দেখে নিবা যে ক্যাঁচো, জোক, এগুলো হচ্ছে কি ভাইয়া, অ্যানেলিডা। এরপর আমরা যাবো ভাইয়া আমাদের আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হচ্ছে আমাদের প্রাণীর জগতের বৃহত্তম পর্ব, এটা অবশ্যই মনে রাখবা। এখান থেকে আর বেশি কিছু জানা লাগবে না। আর এরপর আমরা যাচ্ছি ভাইয়া আমাদের অ্যাকানোডার্মাটা। মনে রাখবে অ্যাকানোডার্মাটা এদের একটা স্পেশাল নাম রয়েছে, সেটা হচ্ছে ভাইয়া কণ্টকত্বক প্রাণী। আশা করি এটা কখনো ভুল করবা না। আমাদের এই অ্যাকানোডার্মাটার বৈশিষ্ট্যগুলো একটু জানতে হবে। মনে রাখবা এর হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম এবং এদের কিন্তু পানির সংবহন তন্ত্র রয়েছে। মনে রাখবা পানির সংবহন তন্ত্র কাদের রয়েছে ভাইয়া, অ্যাকানোডার্মাটাদের।
এতটুকু জানলে হবে। এরপর আমাদেরকে পড়তে হবে ভাইয়া কর্ডাটা সম্পর্কে। এখান থেকে বেশি কোশ্চেন আসে না, এখান থেকে আমাদের জেনে রাখতে হবে যে ভাইয়া তোমার অ্যান্ডোস্টাইল এটা থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। বলবে নিচের কোনটি থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়, মনে রাখতে হবে ভাইয়া অ্যান্ডোস্টাইল। এই অ্যান্ডোস্টাইলটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সো আমাদের আসলে যে পর্বগুলো বৈশিষ্ট্য এগুলো কিন্তু আমাদের জানা শেষ, আমাদের আর বেশি কিছু নেই, এদের আমরা একদম শেষের দিকে। এরপর আমাদেরকে জানতে হবে ভাইয়া ইউরো করাটা, এদেরকে কিন্তু ভাইয়া সাগর পরা নামও কী করা হয়, ডাকা হয়, এতটুকু জানলে হবে। এরপর জানতে হবে ভাইয়া স্যাপালো করাটা কি ভাইয়া, স্যাপালো করাটা, এই স্যাপালো করাটাদেরকে বল্লাকার বা বল্লমাকারও প্রাণী বলা হয়, এটা জানতে হবে। এরপরে জানতে হবে ভাইয়া এই যে ভাইয়া মিক্সিনিদেরকে ভাইয়া তোমার কিন্তু ভাইয়া হ্যাকফিশ নামে ডাকা হয়, কি ভাইয়া হ্যাকফিশ নামে ডাকা হয়, এটা একটু জানতে হবে। এবং একই সাথে তোমাকে জানতে হবে ভাইয়া একটু খেয়াল করো পেট্রোমাইজন্টিডা এদেরকে ল্যাম্প্রে নামে ডাকা হয়। আর কন্ডিকথিস এরা হচ্ছে ভাইয়া তরুণাস্থিময় মাছ। আর অ্যাক্টিনোপটেলিজি এটা হচ্ছে ভাইয়া অস্থিময় মাছ। তোমাকে বলবে নিচের কোনটি অস্থিময় মাছ, তোমাকে দেখাইতে হবে ভাইয়া অ্যাক্টিনোপটেলিজি। আশা করি ক্লিয়ার। তো এখান থেকে ভাই আমাদের আর তেমন কিছু নাই, এখান থেকে আমাদের আর কী কী পড়তে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা একদম শেষ দিকে, এখান থেকে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ভাইয়া তোমাকে বলবে কুমিরের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ, দেখাতে হবে কি ভাইয়া 4 প্রকোষ্ঠ। আর সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ভাইয়া যে এন্ডোথার্মিক বা সমষ্ণ শোণিত এটি কাদের মধ্যে দেখা যায়। আর তোমার এখান থেকে বেশি কিছু শেখা লাগবে না, তাহলে ভাইয়া ইনশাল্লাহ তুমি যদি এই অধ্যায়টা থেকে মোটামুটি এগুলো বারবার রিভাইজ করতে থাকো তাহলে এখান থেকে প্রশ্ন কমন পড়ে যাবে, এবারে কোশ্চেন আসবে না। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায়ে। আমরা যে অধ্যায়ের সাজেশন দিব সেটা হচ্ছে আমাদের ঘাসফড়িং। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে এবং আমরা ভুল করে থাকি। আমাদেরকে জানতে হবে ভাইয়া পৃথিবীতে কত প্রজাতির ঘাসফড়িং শনাক্ত করা হয়েছে, মনে রাখবে 20,000। আর বাংলাদেশে কত প্রজাতির ঘাসফড়িং পাওয়া গেছে ভাইয়া, মাত্র 20 প্রজাতির। এখান থেকে এতটুকু জানলে হবে, আর বেশি কিছু জানা লাগবে না। আর আমাদের এরপরে পড়তে হবে কি একটু খেয়াল করো, এই তো আমাদেরকে পড়তে হবে ভাইয়া মস্তক কয়টি ভ্রূণীয় খণ্ডকে বিভক্ত, মনে রাখবে ভাইয়া 6টি। কয়টি ভাইয়া 6টি। এই কোশ্চেনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর আমাদেরকে ভাইয়া জানতে হবে একটু খেয়াল করো, বলবে ঘাসফড়িংয়ের পুঞ্জাকি গঠন ও কাজের একক কী, বলতে হবে কি ভাইয়া ওমাটিডিয়া, এর একটু জানতে হবে। এরপর কী কী জানতে হবে আমি সব দেখে দিচ্ছি, তোমাকে একটু কী করতে হবে ভাইয়া এগুলো বারবার রিভাইজ করতে হবে, একটু খেয়াল করো। এই তো ভাইয়া আমাদের এটা কিন্তু বেশ আসে যে তোমাকে বলবে ঘাসফড়িংয়ের উদর কতটি খণ্ডকে বিভক্ত, মনে রাখতে হবে ভাইয়া 11টি খণ্ডকে বিভক্ত। এই জিনিসটা কিন্তু বারবার আসে। এরপর তোমাকে কী কী জানতে হবে আমি সব দেখিয়ে দিচ্ছি, তোমাকে জানতে হবে এই যে একটু খেয়াল করো ঘাসফড়িংয়ের লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটায় নিচের কোনটি, এটা কি ভাইয়া আনসার কী হবে, আনসার হচ্ছে ভাই ক্রপ। এছাড়া মনে রাখবা ক্রপ হচ্ছে কি ভাইয়া মোচাকার থলির মতো। এই ইনফরমেশন অবশ্যই জানতে হবে। এছাড়া তোমাকে জানতে হবে ভাইয়া একটু খেয়াল করো ঘাসফড়িংয়ে কয়টি প্যাড থাকে, মনে রাখবে ঘাসফড়িংয়ে ভাইয়া 6টি কী থাকে, প্যাড থাকে। এই কোশ্চেনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো, এরপর আমাদের কী কী জানতে হবে, এরপর আমাদের এইখান থেকে এইগুলো জানতে হবে ভাইয়া, এইগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। যে ভাইয়া প্রক্টোডিয়াম এটা কয়টা অংশ ভাইয়া, 4টা অংশ। নামগুলো একটু দেখে নিবা, ইলিয়াম, কোলন এবং রেকটাম। মনে রাখবে তোমার কোশ্চেন আসে যে কতটি রেকটাম প্যাপিলা রয়েছে, মনে রাখতে ভাইয়া কী ভাইয়া 6টি, কী ভাইয়া 6টি। মোট এটা 4টা অংশ। সর্বশেষ অংশের নাম হচ্ছে কি ভাইয়া পায়ুছিদ্র, কী ভাইয়া পায়ুছিদ্র। সবচেয়ে এই কোশ্চেনটা অনেক আসে যে বলবে ঘাসফড়িংয়ের লালা গ্রন্থিতে কী কী এনজাইম থাকে, তুমি মনে রাখবে ভাইয়া আকাশ দিয়ে, হাতে অ্যামাইলেজ, কদে কাইটিনেস এবং শতে সেলুলেস। আসলে ক্লিয়ার। এখান থেকে আমাদের কী কী পড়তো আমি দেখিয়ে দিচ্ছি। আসলে ঘাসফড়িং থেকে কিন্তু তোমরা অনেকে ভয় পাও, কিন্তু আসলে এখান থেকে পড়া কিন্তু খুবই সহজ, খুবই সহজ যদি তুমি গুছিয়ে পড়তে পারো। তোমাকে ঘাসফড়িংয়ের হিমোলিম সম্পর্কে একটু জানতে হবে। মনে রাখবে ঘাসফড়িংয়ের হিমোলিম হচ্ছে কি ভাইয়া বর্ণহীন এবং এর পিএইচ হচ্ছে কত ভাইয়া 6 থেকে 7। আপেক্ষিক গুরুত্বটা একটু জেনে নিলা। এবং মনে রাখবা ঘাসফড়িংয়ের দেহের কত % রক্ত, মনে রাখতে ভাইয়া 19%। কত পার্সেন্ট ভাইয়া 19%। এছাড়াও এই ইনফরমেশনটা একটু জানতে হবে যে ভাইয়া ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে কয়বার, মনে রাখতে হবে 100 থেকে 110 বার। আর ঘাসফড়িংয়ের অ্যালারি পেশি কয় জোড়া, 6 জোড়া। কয় জোড়া ভাইয়া 6 জোড়া। দেখো ভাইয়া আমি যেগুলো দিচ্ছি তোমাকে অবশ্যই এগুলো পড়তে হবে ভাইয়া, এগুলো না পড়ে তুমি কোনোভাবে পরীক্ষা হলে যেতে পারবে না।
কারণ এখান থেকে এগুলো খুবই ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট। একটু খেয়াল করো, তোমাকে বলবে গাসস্প্রিংয়ের প্রধান শ্বসনাঙ্গ কোনটি। মনে রাখতে হবে গাসস্প্রিংয়ের প্রধান শ্বসনাঙ্গ হচ্ছে ভাইয়া শ্বাসনালী বা ট্রাকিয়া। আসলে ক্লিয়ার। এরপর আমাদের কী কী জানতে হবে, আমাদের আসলে পড়া কিন্তু এটার গাসস্প্রিংয়ের পড়া কিন্তু প্রায় শেষের দিকে। আমাদেরকে জানতে হবে যে ভাইয়া মেলফিজিয়ান নালিকা কতটি। মনে রাখতে হবে ভাইয়া মেলফিজিয়ান নালিকা হচ্ছে ভাইয়া 100টা। কয়টা ভাইয়া? 100টা। এটা অবশ্যই জানতে হবে। আর এই কোশ্চেনটা অনেক আসে যে মাইক্রোবিলাই সম্মিলিতভাবে বৈশিষ্ট্যপূর্ণ কী গঠন করে। মনে রাখতে ভাইয়া ব্রাশ বর্ডার গঠন করে। এটা অবশ্যই জানতে হবে। আর তোমরা একটু কষ্ট করে এখান দিয়ে অতিরিক্ত বা আনুষঙ্গিক কিছু রেচনাঙ্গ রয়েছে, এই 4টা অতিরিক্ত রেচনাঙ্গের নাম শিখে নিবা গাসস্প্রিংয়ের। আসলে ক্লিয়ার। এরপর তোমাকে কী কী দেখতে হবে, এরপর তোমাকে এখান থেকে ভাইয়া গাসস্প্রিংয়ের পুঞ্জককে নিয়ে একটু পড়তে হবে। মনে রাখতে ভাইয়া পুঞ্জক হচ্ছে কি ভাইয়া বৃক্কাকার, এবং এখানে প্রায় প্রত্যেক পুঞ্জকিতে 2000 কী থাকে ভাইয়া ওমাটিডিয়া থাকে। তোমাকে কী কী দেখতে হবে এখান থেকে আমি সব দেখিয়ে দিচ্ছি। এরপর কষ্ট করে ভাইয়া এই সুপার পজিশন আর অ্যাপোজিশন প্রতিবিম্বের পার্থক্যটা একটু দেখে নিবা। পার্থক্যটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর কী কী দেখতে হবে, এরপর আমাদেরকে এই তো এইখান দিয়ে একটু দেখতে হবে ভাইয়া, একটু দেখতে হবে। মনে রাখতে ভাইয়া গাসস্প্রিং যৌন মিলন কখন করে। মনে রাখতে ভাইয়া গ্রীষ্মের শেষ দিকে। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। আর গাসস্প্রিংয়ের ডিম্বাণুটা ভাইয়া কী সমৃদ্ধ। মনে রাখতে ভাইয়া কুসুম সমৃদ্ধ। কি ভাইয়া? কুসুম সমৃদ্ধ। এটা একটু দেখতে হবে। আর একটু এদিকে আসো, এখান থেকে তোমার কোশ্চেন আসে গাসস্প্রিংয়ের পরিস্ফুটন কখন বন্ধ থাকে। মনে রাখতে ভাইয়া শীতকালে বন্ধ থাকে, এবং এই সময়টাকে ভাইয়া ডায়াপজ বলা হয়। এখান থেকে আর তেমন কিছু দেখা লাগবে না আমাদের। এরপর আমাদেরকে যাইতে হবে গাসস্প্রিংয়ের রূপান্তরে। ভাইয়া একটু খেয়াল করো, অসম্পূর্ণ রূপান্তর আর সম্পূর্ণ রূপান্তর এগুলো উদাহরণটা দেখে নিবা। অসম্পূর্ণ রূপান্তরের উদাহরণ হচ্ছে কি ভাইয়া গাসস্প্রিং তেলাপোকা, আর সম্পূর্ণ রূপান্তরের উদাহরণটা কি ভাইয়া মৌমাছি, প্রজাপতি। এগুলো একটু দেখে নিতে হবে। এরপর তোমার একটু খেয়াল করো, তোমাকে বলবে গাসস্প্রিংয়ে মোট কতবার খোলস মোচন হয়। মনে রাখতে ভাইয়া 5 বার। এটা একটু জানতে হবে। এরপর তোমাকে কোশ্চেন করবে গাসস্প্রিংয়ের দেহে কয়টি অন্তঃক্ষরা গ্রন্থি পাওয়া যায়। মনে রাখতে ভাইয়া 4টি। কয়টা ভাইয়া? 4টা। তো আমাদের এই গাসস্প্রিংটা শেষ। এখন আমরা যাচ্ছি ভাইয়া আমাদের রুই মাছে। রুই মাছটা আসলে খুবই ইজি একটা জিনিস, আশা করি সবাই এর দ্বারা পারো। আমি দেখিয়ে দিচ্ছি। তোমাকে কোশ্চেন করবে প্রথম কোশ্চেন যে রুই মাছের আঁশটা কী দিয়ে আবৃত। মনে রাখতে ভাইয়া স্লাইকয়েড আঁশ দিয়ে আবৃত। এই কোশ্চেনটা কিন্তু অনেক আসে। এরপর তোমাকে ভাইয়া এই যে একটু খেয়াল করো, আমাদের পাখনা নিয়ে একটু পড়তে হবে ভাইয়া। এই যে বক্ষ পাখনা কয়টা আছে, তারপরে তোমার শ্রোণী পাখনা কয়টা, পৃষ্ঠ পাখনা কয়টা, পায়ু পাখনা কয়টা, পুচ্ছ পাখনা কয়টা, এগুলো একটু পড়তে হবে। এবং মনে রাখতে ভাইয়া পুচ্ছ পাখনা হচ্ছে কি ভাইয়া এই যে রুই মাছের প্রধান চলনাঙ্গ। এটা অবশ্যই পড়তে হবে। এরপর আসো ভাইয়া, এরপর তোমাকে এখান থেকে পড়তে হবে ভাইয়া। একটু খেয়াল করো, রুই মাছের আঁশের বৃদ্ধি কখন ঘটে। মনে রাখতে ভাইয়া বসন্ত আর গ্রীষ্মকালে ঘটে। এরপর অবশ্যই ভাইয়া তোমাকে এই বৈশিষ্ট্যগুলো একটু জানতে হবে। সাবক্লেভিয়ান ধমনী, সিলিয়াকো মেসেন্টারিক ধমনী, এগুলো সম্পর্কে একটু জেনে নিলা। আসল ক্লিয়ার। এরপর আমাদের যে জিনিসটা থেকে পরীক্ষায় বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে ভাইয়া শ্বসনতন্ত্র। তোমাকে কোশ্চেন করবে রুই মাছের প্রধান শ্বসনাঙ্গ কোনটা। মনে রাখতে ভাইয়া রুই মাছের প্রধান শ্বসনাঙ্গ হচ্ছে কি ভাইয়া ফুলকা। আসল ক্লিয়ার। এরপর তোমাকে পড়তে হবে ভাইয়া এই যে বায়ুথলি বা পটকা নিয়ে। এটা সবাই পারো। এখানে বায়ুথলির মধ্যে প্রধান গ্যাস কোনটা। মনে রাখতে ভাইয়া প্রধান গ্যাস হচ্ছে কি অক্সিজেন। এছাড়া বায়ুথলিতে কী কী গ্যাস থাকে? অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড। তবে এদের মধ্যে প্রধান গ্যাস কোনটা ভাইয়া? অক্সিজেন। এটা অবশ্যই কী করতে ভাইয়া জেনে রাখতে হবে। আর কষ্ট করে তোমরা এখান থেকে এই যে বায়ুথলির কাজগুলো একটু জেনে নিবা। বায়ুথলির কাজটা একটু জেনে নিবা। এই বায়ুথলির কাজটা কিন্তু কোশ্চেন আসতে পারে। এরপর খেয়াল করে এরপর আমাদের কী কী পড়তে হবে। এরপর আমাদের পড়তে হবে যে রুই মাছের প্রজনন ঋতু কোন সময়ে। মনে রাখতে হবে বর্ষাকাল। কি ভাইয়া? বর্ষাকাল। এটা অবশ্যই জানতে হবে। আর তোমাকে জানতে হবে যে ডিম ছাড়ার সময় পানির তাপমাত্রা কত থাকে। মনে রাখতে ভাইয়া 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। রুই মাছ যখন ডিম পাড়ে তখন পানির তাপমাত্রা কত থাকে ভাইয়া? 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। এটা অবশ্যই জানতে হবে। এরপর তোমাকে এখান থেকে আর বেশি কিছু নেই, এখান থেকে আর তেমন কিছু ইম্পর্টেন্ট না। যা ইম্পর্টেন্ট তোমাকে সব দেখে দেওয়া হয়েছে। আর তুমি এটা অবশ্যই জানবা, এটা সহজ, যে কোন নদীকে প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনি বলা হয়।
আনসার হচ্ছে কি ভাইয়া হালদা নদী। কি ভাইয়া হালদা নদী। তো আমাদের ভাই রুই মাছ পড়া শেষ। এখন আমরা যাচ্ছি ভাই আমাদের পরবর্তী অধ্যায়ে। এখন আমাদের ভাইয়া যে অধ্যায়টা সাজেশন দিব সেটা হচ্ছে ভাইয়া পরিপাক ও শোষণ। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই অনেকে কঠিনভাবে কিন্তু এখানে ভাই সহজ প্রশ্ন আসে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কী কী পড়তে হবে। তোমাকে প্রথমে পড়তে হবে একটু জিহ্বা নিয়ে। কী নিয়ে ভাইয়া? জিহ্বা নিয়ে। এদিকে আসো, আমি দেখিয়ে দিচ্ছি কী কী পড়তে হবে। তাই জিহ্বা আকৃতি কীরকম মনে রাখবে? জিহ্বা আকৃতি হচ্ছে ভাই ইউ আকৃতির, এবং এটা হচ্ছে অমসৃণ, এবং বর্ণ হচ্ছে কি ভাইয়া গোলাপি। এবং জিহ্বা একটু খেয়াল করো, জিহ্বার এই যে অগ্রপ্রান্তে তোমার কী রকম স্বাদ অনুভব করো, তারপরে তোমার অগ্রপ্রান্তের দুই পাশে কী রকম স্বাদ অনুভব করো, এগুলো একটু দেখে নিবা। আসলে ক্লিয়ার। আর এটা একটু মনে রাখবা যে ভাইয়া জিহ্বায় 3 ধরনের গ্রন্থি থাকে: শ্লেষ্মা, স্যারাস ও লসিকা ক্ষরণকারী গ্রন্থি। আশা করি ক্লিয়ার। আর এখান থেকে কী কী দেখা লাগবে? এরপর আমার দেখা লাগবে ভাইয়া পরিপাক। একটু আসো, পাকস্থলীতে খাদ্য পরিপাক। মনে রাখবে এই পাকস্থলীতে কী কী থাকে? রুগী নামক একটা অভিক্ষেপ থাকে। তোমাকে বলবে পাকস্থলীতে কোন অভিক্ষেপ থাকে। মনে রাখতো ভাইয়া রুগী নামক একটা কী থাকে? অভিক্ষেপ থাকে। এটা অবশ্যই জানতে হবে। আসো, এরপর আমাদের কী জানা লাগবে? এরপর আমাদের ভাইয়া এই যে পরিপাক থেকে এগুলো অবশ্যই জানা লাগবে। যে ভাইয়া এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি কী ধরনের গ্রন্থি? মনে রাখবে গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে ভাইয়া একটা নলাকার গ্রন্থি। কী গ্রন্থি ভাইয়া? নলাকার গ্রন্থি। এবং এখানে কয় ধরনের কোষ থাকে? 4 ধরনের কী থাকে ভাইয়া? কোষ থাকে। অবশ্যই যেগুলো জানা লাগবে। এরপর আমাদের কী কী জানা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। জাস্ট আমি যেগুলো দিব অবশ্যই ভাই এগুলো পড়তে হবে তোমাকে বারবার। এরপর আমাদের যকৃৎটা খুবই ইম্পর্টেন্ট। মনে রাখতে ভাইয়া যকৃতে সবচেয়ে বেশি রক্ত প্রবাহিত হয়, এটা অবশ্যই ভুল করা যাবে না। এবং আমাদের ডান খণ্ডটা সবচেয়ে বড়। আর ভাই মনে রাখতে হবে যকৃতে কিন্তু ভাইয়া কাপ্পার নামক একটা কী থাকে ভাইয়া? কোষ থাকে। এটা অবশ্যই জানা লাগবে। অবশ্যই জানা লাগবে। আর যকৃতকে তোমার জৈব রসায়নাগার বলা হয়। এটা একটু জেনে নিবা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এরপর আমাদের কী কী জানা লাগবে একটু খেয়াল করো, আমি দেখিয়ে দিচ্ছি তোমার। এই তো ভাইয়া একটু খেয়াল করো, তোমাকে কোশ্চেন করবে কি? তোমাকে কোশ্চেন করবে ভাইয়া লোহিত রক্তকণিকার আয়ু কতদিন। মনে রাখতে হবে লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে ভাইয়া 120 দিন। এই কোশ্চেনটা অবশ্যই জানতে হবে। আর যকৃতের ম্যাক্রোফেজকে কী বলে? মনে রাখতে হবে যকৃতের ম্যাক্রোফেজকে ভাইয়া কাপ্পার কোষ বলে। কী বলে ভাইয়া? কাপ্পার কোষ বলে। এই জিনিসটা অবশ্যই জানা লাগবে। আর এখান থেকে তোমরা লালার পিএসটা আর পিত্তরসের পিএসটা জেনে নিবা, আমি একসাথে করে দিয়েছি। এরপর তোমাকে পড়তে ভাইয়া অগ্ন্যাশয়। কি ভাইয়া? অগ্ন্যাশয়। প্রথমে যে কোশ্চেনটা আসে মনে রাখবা অগ্ন্যাশয়কে একটা মিশ্র গ্রন্থি বলা হয়। কি গ্রন্থি ভাইয়া? মিশ্র গ্রন্থি। আর এখানে কিন্তু একটা উইসাং নালী রয়েছে। কি ভাইয়া? উইসাং নালী রয়েছে, এটা অবশ্যই জানতে হবে। এছাড়াও তোমার অগ্ন্যাশয়ের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভাইয়া অগ্ন্যাশয়কে কিন্তু ভাইয়া তোমার সনাল গ্রন্থিও বলা হয়। কি ভাইয়া? সনাল গ্রন্থিও বলা হয়। এরপর তোমরা এটা একটু খেয়াল করবা যে আলফা কোষ থেকে কী খরিত হয়, বিটা কোষ থেকে কী খরিত হয়, ডেল্টা কোষ থেকে কী খরিত হয়, এবং পিপি বা গামা কোষ থেকে কী খরিত হয়, এতটুকু জানলে হবে। আর তেমন কিছু জানা লাগবে না। এরপর আমাদের কী কী পড়া লাগবে একটু খেয়াল করো। এরপর আমাদের এই যে তোমরা ভাইয়া পরিপাকে হরমোনের ভূমিকা, এটা থেকে একটু পড়ে নিবা, একটু রিভাইজ দিয়ে নিবা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আর তোমরা এই বক্স থেকে একটু চোখ বুলিয়ে নিবা। এই বক্সটা হচ্ছে এই অধ্যায়ের মেন। এই অধ্যায়ের সবচেয়ে মেন কোনটা ভাইয়া? এই বক্স থেকে প্রচুর কোশ্চেন আসে। তোমরা এই বক্সটা থেকে একটু চোখ বুলিয়ে নিও। আর বেশি কিছু বলবো না। আর তোমরা একটু খেয়াল করো, তোমাকে যে কোশ্চেনটা বারবার আসে সেটা হচ্ছে কি ভাইয়া? তোমাকে বলবে ভাইয়া পরিশোষণের একক কি। মনে রাখতে ভাইয়া পরিশোষণের একক হচ্ছে ভাই বিলাই। কি ভাইয়া? বিলাই। আর মানুষের ক্ষুদ্রান্তে ভাইয়া কতটি বিলাই থাকে? মনে রাখতে ভাইয়া 50 লক্ষ। ভাই কয় লক্ষ ভাইয়া? 50 লক্ষ। আসলে এটাও একদম ক্লিয়ার, এগুলো ভাই ভুল করা যাবে না। আর ভাইয়া গবলেট কোষ কোথায় থাকে? মনে রাখতো ভাইয়া বৃহদন্তের মিউকসা স্তরে গবলেট কোষ থাকে। এই গবলেট কোষের অবস্থানটা কিন্তু পরীক্ষা প্রায় সময় আসে। এরপর তোমাকে ভাইয়া স্থূলতা বা বিএমআই থেকে এগুলো একটু জেনে নিবা যে ভাই কত থেকে কত হলে তোমার শরীরের ওজন কীরকম হবে। এখান থেকে কিন্তু ভাই প্রচুর কোশ্চেন আসে। আসলে ক্লিয়ার? ওকে, তো আমাদের ভাই এই অধ্যায় থেকে আর তেমন কিছু পড়া লাগবে না। এখন আমরা চলে যাচ্ছি ভাই আমাদের পরবর্তী অধ্যায়ে। আমরা যে অধ্যায়ে সাজেশন দিব সেটা হচ্ছে ভাইয়া রক্ত। এখান থেকে কিন্তু ভাই প্রচুর কোশ্চেন আসে। একটু খেয়াল করে আমি দেখিয়ে দিচ্ছি কী ধরনের প্রশ্ন আসবে। এই রক্ত থেকে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন আসবে। তুমি প্রথমে মনে রাখবা যে আমাদের শরীরে কত লিটার রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। রক্তের পিএস কত? রক্তের পিএস হচ্ছে ভাইয়া 7.35 থেকে 7.45। আর রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? মনে রাখবে 1.065। এই জিনিসটা অবশ্যই শিখে রাখবে। আর রক্ত কিন্তু ভাইয়া নিউটনের সান্দ্রতা সূত্র মেনে চলে না, এটা মনে রাখবে। এছাড়া আমাদের এখান থেকে আর বেশি কিছু লাগবে না। এখান থেকে আমাদের কী লাগবে একটু দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই তো ভাইয়া আমাদের লাগবে ভাইয়া এই বক্সটা একটু লাগবে। আমাকে কোশ্চেন করবে রক্তরস বা প্লাজমা কতটুকু থাকে আমাদের দেহে? 55%। আর রক্তকণিকা ভাইয়া 45%।
আর তোমরা একটু কষ্ট করে প্লাজমা প্রোটিনগুলার নামগুলো একটু জেনে নিবা। এই প্লাজমা প্রোটিন মনে রাখার টেকনিক হচ্ছে কি ভাইয়া, GPA5, কি ভাইয়া GPA5, এটা দিয়ে একটু নামগুলো একটু মনে রাখবা। আর নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ এগুলো একটু মনে রাখিও, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এরপর আমরা দেখতে ভাইয়া লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। এখান থেকে তোমরা ভাইয়া কী কী দেখবা আমি দেখিয়ে দিচ্ছি, তোমার একটু খেয়াল করো। এই যে ভ্রূণ দেহে কতটি লোহিত রক্তকণিকা থাকে, তারপর পূর্ণবয়স্কে কতটি থাকে, স্ত্রী দেহে কতটি থাকে, এগুলো একটু দেখে নিবা। আর লাল অস্থিমজ্জায় তোমার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা কী হয়, সৃষ্টি হয় বা উদ্ভূত হয়। আশা করি ক্লিয়ার। আর মনে রাখবে ভাইয়া এরিথ্রোসাইট সৃষ্টি প্রক্রিয়াকে কী বলা ভাইয়া, এরিথ্রোপয়েসিস। এই জিনিসটা কখনো ভুল করা যাবে না। এরপর আমাদেরকে জানতে হবে কী ভাইয়া, একটু খেয়াল করো। এই তো এই জিনিসটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। আমাদের রক্ত তঞ্চনকাল হচ্ছে ভাই কয় মিনিট, 3 থেকে 8 মিনিট। আর রক্ত ক্ষরণকাল কয় মিনিট, এটা একটু মনে রাখবা, 1 থেকে 4 মিনিট। আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভাই একটু খেয়াল করো, আমাদের ওজন কতটুকু মনে রাখবা ভাইয়া। প্লেয়ার ওজন হচ্ছে ভাইয়া 170 গ্রাম। আর প্লেয়ারকে কিন্তু ভাইয়া রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। আশা করি এটা ভুল করবা না। এরপর আমাদের এখান থেকে আর কী কী জানা লাগবে, আমরা অনেকটা পড়ে ফেলছি এই অধ্যায়ের আশা করি। আর একটু খেয়াল করো যে ভাইয়া অ্যাওয়ার্ড হচ্ছে কি, দেহের বৃহত্তম ধমনী। তোমাকে কোশ্চেন করবে নিচের কোনটি দেহের বৃহত্তম ধমনী, আনসার হচ্ছে কি ভাইয়া অ্যাওর্টা। এরপর তোমরা এই বক্সটা একটু দেখে নিও, এই বক্সের সময়গুলো একটু দেখে নিও, এই সময়টা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এরপর খেয়াল করো। আর আশা করি তোমরা তো জানো যে ভাইয়া মানুষের রক্ত সংবহন তন্ত্র কী ধরনের, এটা তোমরা সবাই জানো, বদ্ধ। কখন আমরা মুক্ত দাগাই দিও না, এটা হচ্ছে কি ভাইয়া বদ্ধ। আমাদের অনেকটা পড়া শেষ, আমরা এখন কী দেখতে হবে, আমাদের এই জিনিসটা দিকে একটু চোখ বলে নিতে হবে। কী নিতে হবে ভাইয়া, চোখ বলে নিতে হবে। তোমরা একটু এগুলো দেখে নিও যে ভাইয়া এক্সরের মাধ্যমে কী কী করা যায়। বুকের এক্সরের মাধ্যমে তোমার হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়, ইসিজির মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় করা যায়। এভাবে প্রত্যেকটা পয়েন্ট একটু দেখে নিও, এই পয়েন্টগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপরে এটা একটু দেখে নিও যে পেসমেকারের তারকে কী বলে, পেসমেকার তারকে তোমার লিড বলে, কী বলে ভাইয়া, লিড বলে। এরপর আমাদের এখান থেকে দেখতে হবে ভাইয়া অ্যানজিওপ্লাস্টি এটা কত ধরনের, মনে রাখতো ভাইয়া অ্যানজিওপ্লাস্টি হচ্ছে তোমার 4 ধরনের। কয় ধরনের ভাইয়া, 4 ধরনের। এটা কখনো তোমরা ভুল করবে না। তো আমাদের ভাই রক্ত থেকে এগুলো পড়লে আমাদের হয়ে যাবে। আর তোমরা বেশি বেশি করে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, বিগত বছর প্রশ্নগুলো বেশি প্র্যাকটিস করবা, কারণ ওইখান থেকে তোমাদের একটু আইডিয়া হবে। আমি যেগুলো দাগে দিচ্ছি এগুলো তো অবশ্যই পড়বা, সাথে বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবা। এখন আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাচ্ছি। এখন আমরা যে অধ্যায় সাজেশন দিব সেটা হচ্ছে ভাইয়া আমাদের জিন তত্ত্ব বিবর্তন। খুবই সিম্পল জিনিস, তোমাকে প্রথমে জানতে হবে যে ভাইয়া জেনেটিক্স এটা কে প্রচলন করেন, মনে রাখতে হবে ভাইয়া বিজ্ঞানী উইলিয়াম ব্যাটসন। অবশ্যই জানতে হবে। এরপর তোমাকে জানতে হবে ভাইয়া যে বংশগতিবিদ্যা বা আধুনিক জিন তত্ত্বের জনককে, গ্রেগর জোহান মেন্ডেল। এটা সবাই জানো, ক্লাস 9-এর পড়া এটা। এরপর তোমাকে কী কী জানতে হবে একটু খেয়াল করো। এরপর তোমাকে এই যে মেন্ডেল যে পরীক্ষা করার জন্য মটর গাছ নিয়েছিল, এই মটর গাছের বৈশিষ্ট্যগুলো একটু জানতে হবে। মটর গাছ 1 বর্ষজীবী, এর আয়ুষ্কাল অল্প, এটা উভলিঙ্গ, এটা স্বপরাগী, এটা ফুলগুলো আকারে খুব বড় এবং এর মধ্যে বহু প্রকরণ উপস্থিত এবং এর বংশধরগুলো উর্বর। এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই একটু জেনে নিবা, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। এরপর খেয়াল করো, এরপর তোমরা এটা একটু জেনে নিবা যে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে কী বলে। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে জিন বলে। আর ক্রোমোজোমের যে স্থানে জিনটা অবস্থান করে তাকে কী বলে ভাইয়া, লোকাস বলে। এটা একটু দেখে নিবা। আর এখান থেকে তোমরা এই যে একটু খেয়াল করো টেস্ট ক্রস, তোমাকে কোশ্চেন করবে টেস্ট ক্রসের অনুপাত কত, 1:1, এটা অবশ্যই দেখে নিবা। আর এরপর তোমাকে বলতে পারে যে জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে কী বলে, জিনোম। এরপর তোমরা মেন্ডেল 2টা সূত্র রয়েছে, একটা হচ্ছে প্রথম সূত্র, একটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এই প্রথম সূত্রে যতগুলো নাম আছে এগুলো একটু দেখে নিবা, একই সাথে দ্বিতীয় সূত্রে যতগুলো নাম আছে সবগুলো একটু দেখে নিবা। এরপর তোমাকে কী কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এরপর তোমাকে বলবো ভাইয়া ক্রোমোজোম তত্ত্বের আবিষ্কারকে, মনে রাখতে ভাইয়া সাটন ও বোবেরি। এটা অবশ্যই জানা লাগবে ভাইয়া। এরপর তোমাকে এটা জানতে হবে ভাইয়া লিথাল জিনের প্রভাবকে কী বলে, লিথালিটি। কি ভাইয়া, লিথালিটি। এরপর যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া আমাদের লিথাল জিন। এখান থেকে ভাই প্রচুর কোশ্চেন আসে। তোমরা লিথাল জিন থেকে কী কী শিখবা একটু এদিকে আসো। প্রথমত বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিবা সুন্দর করে, বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর তোমাকে প্রশ্ন করতে পারে যে লিথাল জিনের উপস্থিতি কে লক্ষ্য করেন, লুসিয়েন কুয়েনো। এটা অবশ্যই জেনে নিবা। এরপর তোমরা কী জেনে নিবা, থ্যালাসেমিয়া এটাকে কী নামে ডাকা হয়, মনে রাখবে এটাকে ভূমধ্যসাগরীয় রোগও বলা হয়। এটা একটু দেখে নিবা যে ব্রাকিপ্যালানজি, এই ব্রাকিপ্যালানজির কারণে
আঙ্গুলে 3টা গিটের পরিবর্তে 2টা গিট থাকে। এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা একটু দেখো, বংশগত বৈশিষ্ট্যের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কী বলে? মিউটেশন বলে। কী বলে ভাইয়া? মিউটেশন। এছাড়া কী দেখতে হবে? এই তো ভাইয়া, এই যে ভাইয়া তোমাকে বলবে মুখ বধিরতা এটা কিসের কারণে হয়? এটা হচ্ছে ভাইয়া দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেটিসের উদাহরণ। আসলে ক্লিয়ার। এরপর তুমি একটু ভাইয়া পলিজেনিক ইনহেরিটেন্সটা একটু দেখে নিবা। এই যে পলিজিন নামকরণ কে করেন? বিজ্ঞানী ম্যাথার। এটা একটু দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট। এরপরে এদের থেকে কী দেখতে হবে? এরপর আমাদের এখান থেকে দেখতে হবে ভাইয়া আমাদের অটোজোম কয় জোড়া? 22 জোড়া, এটা আমরা সবাই জানি। এবার তোমরা ভাইয়া XXXY পদ্ধতির উদাহরণগুলো একটু দেখে নিবা। উদাহরণ হচ্ছে কি ভাইয়া? মানুষ, ড্রসোপিলা, পতঙ্গ, গাজা, লাকুচা, এগুলো একটু দেখে নিবা। ঠিক সেমভাবে XXXO পদ্ধতি উদাহরণগুলো দেখে নিও। পোরিং, চার পোকা, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর তোমরা দেখে নিবা যে সেক্স লিঙ্কড রোগের উদাহরণগুলো মনে রাখবে। সেক্স লিঙ্কড রোগের একটা ফেমাস উদাহরণ হচ্ছে কি ভাইয়া? লাল সবুজ বর্ণ অন্ধতা। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক আসে। এরপর তোমরা দেখে নিবা যে ক্লাসিক হিমোপিলিয়া বা হিমোপিলিয়া এ কত নম্বর ফ্যাক্টরের কারণে হয়? এটা হচ্ছে ভাইয়া 8 নম্বর ফ্যাক্টরের কারণে হয়। এরপর দেখবা খ্রিস্টমাস ডিজিজ বা হিমোপিলিয়া বি, এটা কত নম্বর ফ্যাক্টরের কারণে হয়? এটা হচ্ছে তোমার 9 নম্বর ফ্যাক্টরের কারণে হয়। আসলে ক্লিয়ার। এখান থেকে আমাদের কী পড়তে হবে? এখান থেকে আমাদের পড়তে হবে ভাইয়া এই যে আমাদের মাসকুলার ডিস্ট্রফি কতটি রয়েছে? মনে রাখবা মাসকুলার ডিস্ট্রফি পৃথিবীতে 30টার বেশি আছে। আর এদের মধ্যে 9টা হচ্ছে প্রধান, বাকিগুলো হচ্ছে কী ভাইয়া? দুর্লভ। এরপর আমাদের কী কী জানতে হবে? আমাদের জানতে ভাইয়া পেশি প্রোটিন কতটি আছে? প্রায় 3000। এরপর আমাদের অবশ্যই এটা জানতে হবে যে ভাইয়া এই যে এবিও ব্লাড গ্রুপ বা ব্লাড গ্রুপ নিয়ে একটু আলোচনা করতে হবে। একটু কী করতে হবে? আলোচনা করতে হবে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তোমরা কী কী দেখবা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ভাইয়া তোমরা দেখবা ব্লাড গ্রুপ এ, এটা মানে মানব জাতির কত % লোকের ব্লাড গ্রুপ এ থাকে, এভাবে প্রত্যেকটা জিনিসে দেখে নিবা। আর মনে রাখবে ভাইয়া এবি ব্লাড গ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। কি ভাইয়া? সার্বজনীন গ্রহীতা। আর ব্লাড গ্রুপ ও যাদের, তাদেরকে সার্বজনীন দাতা বলা হয়। অবশ্যই এটা দেখে নিবা। এরপর কী কী দেখবা? এরপর আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা মনে রাখবা যে এই যে কার্ল ল্যান্ডস্টেনার এবং উইনার রেসাস বানরের নাম অনুসারে রেসাস ফ্যাক্টর বা RS ফ্যাক্টর কী করেন? নামকরণ করেন। এখান থেকে আমাদের আর কী কী দেখতে হবে? এখান থেকে আমাদের প্রায় শেষের দিকে আমরা দেখব আমাদের বিবর্তন বা অভিব্যক্তি। এখান থেকে কী কী পড়তে হবে? এখান থেকে তোমার জানা লাগবে বিবর্তনের জনককে। মনে রাখতে ভাইয়া এম্পেডোক্লিস, অবশ্যই জানা লাগবে। এরপর তুমি জানবে কি ভাইয়া এই যে ভাইয়া ল্যামার্কের সূত্রগুলো একটু জেনে নিবা। ল্যামার্কের প্রথম সূত্র কী, তারপরে দ্বিতীয় সূত্র কী, তৃতীয় সূত্র কী, 4 নম্বর সূত্র কী, একটু জেনে নিবা। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এরপর তোমার এখান থেকে কী কী জানা লাগবে? এরপর তোমাকে জানা লাগবে যে প্রাকৃতিক নির্বাচন ঘটে কোন পর্যায়ে? মনে রাখতে ভাইয়া পপুলেশন পর্যায়ে। কি ভাইয়া? পপুলেশন পর্যায়ে। এরপর একটু কষ্ট করে তোমরা সমসংস্থ অঙ্গের উদাহরণগুলো একটু দেখে নিবা এবং সমবৃত্তি অঙ্গের উদাহরণগুলো একটু দেখে নিবা এবং নিষ্ক্রিয় অঙ্গ কোনটা এগুলো একটু দেখে নিবা। লোম, উপপল্লব, আক্কেল দাঁত, কানের পেশি, এই কক্কিজ বা অ্যাপেন্ডিক্স, এগুলো সবগুলো হচ্ছে তোমার নিষ্ক্রিয় অঙ্গ। এরপর কষ্ট করে আমাদের প্রায় শেষের দিকে, আমাদের তেমন কিছু নেই। আমাদের এটা একটু জানা লাগবে যে আর্কিওপটেরিক্স, এটা হচ্ছে কি সরীসৃপ আর পাখি দুইটার মধ্যে আছে। এরপর আমাদের কী কী জানা লাগবে? এরপর আমাদের ভাইয়া একটু কষ্ট করে এই জীবান্ত জীবাশ্মের উদাহরণগুলো একটু জেনে নিবা। আর এই পেজটা থেকে একটু জেনে নিবা যে ভাইয়া স্তন্যপায়ী যুগ কোনটা? মনে রাখতো ভাইয়া সিনোজোয়িক। এভাবে তারপরে সরীসৃপের যুগ কোনটা? মেসোজোয়িক। উভয়চরের যুগ কোনটা? প্যালিওজোয়িক। এগুলো একটু জেনে নিবা। আমাদের প্রায় যুদ্ধ শেষ, আর তেমন কিছু নেই। এগুলো পড়লে আমাদের যুদ্ধটা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি তোমরা যদি এগুলো বারবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ এর মধ্য থেকে আসবে, এর বাইরে আসবে না। আর তোমরা আমি যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলো তো অবশ্যই পড়বে। এরপর একটু কষ্ট করে বিগত বছর প্রশ্ন একটু দেখে নাও, তাহলে ইনশাল্লাহ তুমি বায়োলজিতে একদম ভালো করতে পারবে। আর তোমার যদি কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ইতিমধ্যে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের চ্যানেলে সাজেশন আপলোড করে দিয়েছি। তুমি একটু বাকি বিষয় সাজেশনগুলো দেখে নাও, ইনশাল্লাহ তোমার উপকার আসবে। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।